নমস্কার বন্ধুরা। পশ্চিম এশিয়া যেন এক বিশাল দাবার ছক। বলছি তার কারণ পশ্চিম এশিয়ার দিকে তাকালে কূটনীতি বলে পৃথিবীতে আর কিছু আছেই বলে মনে হবে না। 7ই অক্টোবর 2023 ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হামাসের প্যারাট্রুপার বাহিনী আক্রমণ করেছিল ইসরায়েলের উপর। পরিসংখ্যান বলছে ওই হামলায় 260 জন নিহত এবং অপহৃত হয়েছিল 250-এরও বেশি। তার প্রতিবাদে ইসরায়েল আক্রমণ শুরু করে। ইসরায়েলি বাহিনী গাজা আক্রমণ করে ধ্বংসলীলা চালায়। উল্টো দিকে সর্বশক্তি দিয়ে হামাস ইসরায়েল সেনার সঙ্গে গাজায় গেরিলা যুদ্ধ চালায়। ইসরায়েলকে আরও বিপদে ফেলার জন্য দক্ষিণ লেবানন থেকে আরেক ইরানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালায় উত্তর ইসরায়েলে। তার পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলের বাণিজ্য পথে হামলা শুরু করে ইরানের মদতপুষ্ট ইয়েমেনি জঙ্গি গোষ্ঠী হাউতি, যে প্রভাব পড়ে সুয়েজ খাল দিয়ে আসা লোহিত সাগরে আন্তর্জাতিক নৌবাহিনীদের উপরেও। বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজ ইতিমধ্যে হাউতি হামলার শিকার হয়েছে, যার মধ্যে গোটা দু-একটি ভারতীয় জাহাজ রয়েছে। হামাস, হিজবুল্লাহ ও হাউতি এই তিনটি জঙ্গি গোষ্ঠীকে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলা হয়। নামটি অবশ্য ইরানেরই দেওয়া। আসলে এটাই হচ্ছে ইরানের যুদ্ধ কৌশল। যতটা সম্ভব নিজে নিরাপদ দূরত্বে থাকবে, নিজের লড়াই লড়তে জঙ্গি গোষ্ঠীগুলোকে রণাঙ্গনের সামনে এগিয়ে দিত। বিগত শতকের 70-এর দশকের শেষে সাদ্দাম হোসেনের ইরাকের সঙ্গে তেহরান 7 বছরব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সেই যুদ্ধের বিপুল ক্ষয়ক্ষতি তেহরানকে কার্যত প্রত্যক্ষ যুদ্ধ থেকে সরিয়ে এনেছিল। পরবর্তীতে প্যালেস্টাইনে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য যেমন হামাস গোষ্ঠীকে মদত দিয়েছিল ইরান, তেমনি ইসরায়েলের উত্তরে পড়শি লেবাননের শিয়া সম্প্রদায়ের প্রভাব বাড়ানোর জন্য হিজবুল্লাহকেও সজ্জিত করেছিল। পাশাপাশি সৌদি আরব এবং পশ্চিম এশিয়াতে প্রভাব বাড়াতে ইয়েমেনে ইরান গড়ে তুলেছিল হাউদি জঙ্গি বাহিনী, যাদের দখলে লোহিত সাগর সংলগ্ন ইয়েমেনের দক্ষিণাঞ্চল। একবিংশ শতাব্দীতে এই তিন জঙ্গি সংগঠনই পশ্চিম এশিয়ার ইরানের সঙ্গে রণাঙ্গনে রয়েছে। তেহরান শুধু মাঝে মধ্যে হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিয়ে আসছে, কিন্তু সরাসরি যুদ্ধে নামেনি। অন্যদিকে ইসরায়েলও কিন্তু এক কদম এগিয়ে রয়েছে, কারণ ইসরায়েলি সেনাবাহিনী তাদের গুপ্তচর সংস্থা মোসাদের সাহায্যে শত্রুপক্ষের যুদ্ধনায়কদের নিকেশ করতে শুরু করেছে। শুরু হয়েছিল 2023-এর 25শে ডিসেম্বর ইসরায়েলি বিমান হামলায়। সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানি সেনাবাহিনী ইসলামিক রেভলিউশনারি মিশনারি গার্ডের গুপ্তচর বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রাজি মৌসাবি নিহত হয়েছিল। 2024-এ 20 জানুয়ারি ইসরায়েলের হামলায় কুদের তৎকালীন শীর্ষকর্তা সাদেক ওমিকজাদে দামাস্কাসে নিহত হন। এরপর 1 এপ্রিল ইসরায়েলি বিমান হানায় দামাস্কাসের ইরানি দূতাবাসে হিজবুল্লাহ আর ইরানের মধ্যে সমন্বয়কারী ইসলামিক রেভলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ 16 জন নিহত হন। তার প্রতিবাদে 1 অক্টোবর 2024-এ 300 ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। কিন্তু ইসরায়েলের ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সাধারণভাবে আয়রন ডোম নামে পরিচিত, আকাশপথের সেই হামলা প্রতিহত করে। আমেরিকা ও ইউরোপের লাগাতার সতর্কবার্তাকে কার্যত পাত্তা না দিয়ে বেইরুটে ইসরায়েলি আকাশ হামলায় নিহত হলেন হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি তেহরানকে সরাসরি যুদ্ধে টেনে আনার জন্য ঘুঁটি সাজাচ্ছে, নাকি ইসরায়েল বেপরোয়াভাবে টু ফ্রন্ট ওয়ারে জড়াতে চাইছে? কিন্তু কেন? সহজভাবে বলতে গেলে ইসরায়েল এতদিন ধরে হামাস আর হিজবুল্লাহর সঙ্গে লড়াই করে এসছে, যে দুটো সংগঠন চলে ইরানের ইশারায়। তাই নেতানিয়াহু ভালো করেই জানেন, যতই ইসরায়েলি সেনা এদের পরাস্ত করুক না কেন, মূল ঘাঁটি কিন্তু রয়েছে পারস্যে, অর্থাৎ ইরানের অর্থ ও অস্ত্রে এই দুটি জঙ্গি গোষ্ঠীর কিন্তু রমরমা। ইরান যদি পরাস্ত না হয়, হামাস আর হিজবুল্লাহকে প্রকৃত অর্থে দমন করা কিন্তু মুশকিল। অন্যদিকে ইরান কিন্তু সরাসরি যুদ্ধে নিজেকে জড়ায় না, তাই ইরানকে যুদ্ধক্ষেত্রে আনার জন্যই মোসাদের এই যে টার্গেটেড কিলিং পরিকল্পনা, যাতে একধারে শত্রুপক্ষের সমরনায়কদের নিধন করা। তাই আজ নয় কাল ইরানকে পরিস্থিতি সামলানোর জন্য যুদ্ধক্ষেত্রে আসতেই হবে, আর ঠিক তখনই ইসরায়েলের সামনে ইরানের উপর বড়সড় হামলা করার সুযোগ চলে আসবে। এখানে জানিয়ে রাখি, ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো কিন্তু ইরানের পক্ষে মুশকিল, কারণ দুদেশের ভৌগোলিক দূরত্ব থাকায় স্থলযুদ্ধের সম্ভাবনা প্রায় নেই। এছাড়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা, ইসরায়েলে নেতানিয়াহু কিন্তু শান্তিতে ক্ষমতায় বসে নেই। 7ই অক্টোবরের আগে বিভিন্ন কারণে তার পদত্যাগের দাবিতে জেরুজালেম, তেল আবিবের মতন রাস্তায় আমজনতার ঢল নেমেছিল। 7ই অক্টোবর হামাস যখন দক্ষিণ ইসরায়েল থেকে 250 জন নাগরিককে পণবন্দি করে, তখন সরকার বিরোধী সেই আগুন তীব্রতর হয়। ইসরায়েলের 76 বছরের ইতিহাসে কিন্তু এরকম ঘটেনি কোনো দিন, যেখানে পুরোপুরি সরকারি অপদার্থতাকে দায়ী করা হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া নেতানিয়াহুর প্রশাসনের সামনে তখন চ্যালেঞ্জ হয় হামাসকে দমন করার পাশাপাশি পণবন্দীদের উদ্ধার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই নেতানিয়াহুর কাছে এই যুদ্ধ তার ভাবমূর্তি উদ্ধারের একটা রাস্তা। অন্যদিকে ঘরোয়া রাজনীতির জাঁতাকলে আমেরিকার শক্তির ভারসাম্য বিপুলভাবে টাল খেয়েছে। সম্ভবত ভিয়েতনাম যুদ্ধের পরে কখনো মার্কিন নেতৃত্ব এতটা প্রশ্নের মুখে পড়েনি। ইউরোপ নিজেদেরকে নিয়েই ডামাডোলে রয়েছে। ইউক্রেন ও
গাজা গুড়িয়ে গেলেও আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ ছাড়াই কিছুই হয়নি। সকলেই গলা জড়িয়ে বিবৃতি দিয়েছেন, নিন্দা করেছে, আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু কেউই আক্রান্তের পক্ষ নিয়ে সরাসরি অস্ত্র ধরেনি, যার ফলে ইসরায়েল বা রাশিয়ার কারোরই কিছু যায় আসেনি। তার উপর রয়েছে এবছর আমেরিকায় নির্বাচন। জো বাইডেন যতই যুদ্ধবিরতির কথা বলুক, ইসরায়েলকে সেটা শুনতে বাধ্য করা তার পক্ষে সম্ভব নয়। তার কারণ ইহুদি বিদ্বেষের প্রশ্ন উঠে যেতে পারে, যা কমলা হ্যারিসকে নিয়ে ডেমোক্রেটিক দলের যেটুকু আশা তাতে জল পড়ে যাবে। তবে যুদ্ধের সম্ভাবনা আর নয়, যুদ্ধ চলছে পুরোদস্তুর। ইসরায়েল ও ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।